মুক্ত পত্রিকা প্রকাশ ও কবিবাসর অনুষ্ঠিত হলো মেখলিগঞ্জে। মেখলিগঞ্জের কথা ও গান মঞ্চ থেকে সোমবার প্রকাশিত হলো মুক্ত পত্রিকা। পত্রিকার আবরণ উন্মোচন করেন উত্তরবঙ্গের বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাওলানা শহীদুল ইসলাম। উপস্থিত ছিলেন রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী, মুক্ত চিন্তার কর্ণধার শচীমোহন বর্মন, মেখলিগঞ্জ পৌরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারপারসন কেশব বর্মন, আইনজীবী প্রদীপ বিশ্বাস ও তপন রায় প্রধান, সি নিউজ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি দিলীপ পারিক, সহ সভাপতি জয়দেব অধিকারী, ডিরেক্টর দেবজ্যোতি রায় লস্কর, শিক্ষক তন্ময় সেনগুপ্ত, শিক্ষক জাকির হোসেন, চিকিৎসক হীরক জ্যোতি অধিকারী, সম্পাদক আব্দুল সামাদ সহ মুক্ত পত্রিকা প্রকাশক নিবেদিতা রায় পাটোয়ারি জানান, মুক্ত পত্রিকা ত্রৈমাসিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করল। প্রথম সংখ্যায় শারদ সংখ্যা প্রকাশ হয়। উত্তরবঙ্গের বিশিষ্ট প্রাবন্ধিক থেকে নাট্যকার, কবি ও সাহিত্যিকদের লেখা রয়েছে। এই শারদ সংখ্যায় 5টি প্রবন্ধ, 8টি গল্প, একটি নাটক, একটি ভ্রমণ কাহিনী, 52টি কবিতা ও 3টি বিবিধ লেখা রয়েছে। এদিন পত্রিকা প্রকাশের পর কবিবাসর অনুষ্ঠিত হয়। এই কবিবাসরে কবিতা পাঠ করেন কবি শশাঙ্ক শেখর পাল, বিনীতা রায়, অভিনন্দন বোস, দিবায়ন সরকার, মুরমুন ভৌমিক দাম, রবি শীল, আনারুল ইসলাম প্রামাণিক, জাকির হোসেন, তাপস রায় ও কাজল অধিকারী। আগাম শুভেচ্ছা জানিয়ে অতি সংক্ষিপ্তভাবে আজকের প্রাসঙ্গিক 2-4টি কথা নিবেদন করছি। এমন একটা মুহূর্ত, দেবী আসছেন, তার আগমনী ঘণ্টার ধ্বনি ইতিমধ্যে আমাদের কর্ণকুহরে পৌঁছে গেছে। ঠিক সেই সময় যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অদ্ভুত্থানম ধর্মস্য তদাত্মনাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতা ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। দেবী আসেন প্রতি বছর, তিনি আসবেন। তার আসার উদ্দেশ্য শ্রীমদ্ ভাগবত গীতার এই কয়েকটি পংক্তির মধ্যে নিহিত আছে। অসুরের দাপটে সাধুজন যখন নিষ্পেষিত হন, ধর্মের যখন গ্লানি আসে, সেই গ্লানিকে দূর করার জন্য দেবী আসেন মর্তলোকে। তিনি আসছেন। সেই মুহূর্তে বিপিনেরা সি নিউজ অর্গানাইজেশনের পক্ষ থেকে এমন একটা শুভ মুহূর্ত বেছে নিয়েছেন, যেটা বৈজ্ঞানিক চিন্তনটাই বৈজ্ঞানিক চিন্তন। এদিকে শীত আসছে, তাই বস্ত্র বিতরণ। আগাম দেবী আসছেন, শারদ সম্মান প্রদান। এগুলি ভাবায়, এত ছোট ছোট বাচ্চাদের মাথায় এসব আসে কি করে? আমার গর্ব হয়, মুক্ত চিন্তার এরা ফসল, সফল ফসল। তাদের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। খুব দীর্ঘ বক্তব্য রাখাটা অনুচিত। তারপরেও যারা এখানে এসেছেন, সি নিউজের ডাকে সাড়া দিয়েছেন, তাদের প্রত্যেককেই আমি নমস্কার, অভিবাদন, সম্ভাষণ জ্ঞাপন করি। আর সি নিউজের পক্ষ থেকে যারা এই মহান উদ্যোগ নিয়েছেন, তাদেরকে আমি আরও বেশি উদ্যোগী, আরও বেশি কর্মব্যস্ত, আরও বেশি লেখালেখিতে, সমাজ সংস্কারের ব্যাপারে আরও বেশি তৎপর হওয়ার জন্য আমি আবেদনও রাখব। যাই হোক, আমি এদের উদ্দেশ্যে আজ সকালে বসে 2-4টা লাইন লিখেছি, সেটা আপনাদের শোনাবো। আমার তো দৃষ্টিশক্তি ভালো নেই, তারপরেও পড়ার চেষ্টা করছি। এদেরকে কেন্দ্র করে
নিবেদিত প্রাণ। প্রাণ যখন দেওয়া হয় না তখন কোনো মহৎ কাজ হয় না, প্রাণকে দিতে হয়। যারা কিছু পেয়েছেন আজকে মুক্ত চিন্তার কর্ণধার আমার শ্রদ্ধেয় শচীমোহন বর্মন মহাশয় এখানে সম্মানিত হয়েছেন আমাদেরই প্রাণের মানুষ শ্রীযুক্ত পরেশচন্দ্র অধিকারী মহাশয়, আরও অনেকে মঞ্চে যারা আছেন সকলের নাম আমি এই মুহূর্তে জানিও না, আর এই লম্বা কথাগুলি বলার মতো সময় নেই। যাই হোক, দেবজ্যোতি জয়দেব আর কবি মজিবুল দীপেন নায়েম রবি তুলিয়াছে এই ফুল। কার পূজা হবে ফুলে? বুঝতেই পারছি কার পুজো হবে দুদিন বাদে। কার পুজো হবে ফুলে জানে সেটা সকলে, 10 ভুজে 10 দিক রেখেছে যে দখলে। মুক্তির স্বাদ পেয়ে হলো যারা মুক্ত, এই শুভ কর্মেতে হলো তারা যুক্ত। বাতাসে বাতাসে ভাসে পুজো পুজো গন্ধ, মাস্ক পরে মণ্ডপে যাওয়া নয় মন্দ। ভালো থেকো নিজে আর ভালো রেখো দেশটায়, করোনাও কাবু হবে আমাদেরই চেষ্টায়। চরণে শরণ নাও, কার শরণ নেবেন ভালোই জানেন। চরণে শরণ নাও, ঢেলে দাও প্রাণটা, একসাথে গাও সবে আগমনী গানটা। তাহলে আমাদের সব যেন সার্থক হয়, এই সভাটা যেন শেষ পর্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবে উদযাপিত হয়, এই প্রত্যাশা সকলের কাছে রাখব। আর আমাদের ছেলেরা যখন আমাদের কাছে যাবেন পরামর্শের জন্যে, তাদের সুপরামর্শ দিয়ে তাদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলে, আমরা যেন সুস্থ সংস্কৃতিকে ধরে রাখতে পারি। আমাদের অনেক কিছু হারিয়ে গেছে, কালের গর্ভে বিলীন হয়ে গেছে, আমরা সেগুলোকে যেন পুনরুদ্ধার করতে পারি। আমাদের কৃষ্টি, আমাদের কালচার, আমাদের সংস্কৃতিকে যেন আমরা উজ্জীবিত করতে পারি, এই প্রত্যাশা রেখে আবার সবাইকে আগমনের শুভ বার্তা জানিয়ে আমার অতি সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। পার্বণ হানা দেয় মনের ভিটে, নত জানু হয়ে অঞ্জলি দি মৃত্যুকে ধুয়ে মুছে। এখন আমি উদ্ভিদ যেমন সবুজ ছেকে তুলে রাখি, ক্লোরোফিলে আজ কান্না সাজাই, শালুক সংশ্লেষে বাঁচি। নমস্কার। Thank you ভাই। Thank you CNews Welfare Organization কমিটিকে। থ্যাংক ইউ উপস্থিত এখানে যারা গুরুজন আছে তাদেরকে। থ্যাংক ইউ ভাই রবিকে। ছায়াটা কোঠাঘর আজ আকাশের মতন নিবিড় সংলাপ মেখে, চলো পাশাপাশি দুজনে হাঁটি ক্যানভাসে চোখ রেখে। কতদিন আর কতদিন তুমি অভিলাষহীন বুনো পাখি, তবুও গহন পথে আড়াল মেখে নিয়ম ভেঙে ডাকাডাকি। বদলে গেছে অতিথিশালা, আগামীকালের গল্প সে আলো এখন তোলাবাজ মন। সকলকেই প্রথমে আমার নমস্কার জানিয়ে আমি আমার লেখা একটা ছোট্ট কবিতা পাঠ করছি। আসলে আমি সর্বপ্রথম আজকে কোনো মঞ্চে কবিতা পাঠ করছি, সুতরাং কীভাবে নিজেকে পরিচয় করাতে হয় সেটা আমার জানা নেই। আমি সবাইকে নমস্কার জেনে আমার এই ছোট্ট কবিতা আমি পাঠ করছি।
কবিতার নাম বেলা শেষে। জানো তো প্রিয়, আজ হঠাৎ করে ধুলিমাখা স্বপ্ন খোঁজো। কেন তুমি বুঝি খোঁজো না তোমার হারিয়ে যাওয়া সেই বসন্তের প্রেম? দেখো ডায়েরির প্রথম পাতায় আজও লাল কালিতে মোটা অক্ষরে লেখা, ভালোবাসি তোমার। আচ্ছা, নীল কালিতে বুঝি স্বপ্ন সত্যি হয়? এখনো তো অনেক অনেক পাতায় বেরঙ্গির স্বপ্নের ছাপ লুকিয়ে। সেগুলো সব বুঝি থেমে গেছে পশ্চিমার ঝড়ে। আর সবুজের প্রান্তর ছেড়ে কংক্রিটের শহরে তোমার আনাগোনা। সেখানে একদিন আমিও ছুটে যেতে চাই তোমার শহরের পথবাকি হয়ে। এরকম ভাবনায় যে কেটেছে কত রাত, বিনীত রাতে কত শত স্বপ্নের বলিদান, কলিজা পুরানো সিগারেট ধোয়া। আচ্ছা, এভাবেও কি ভালোবাসা যায়? নিজেকে বিলিয়ে দেওয়া যায় অন্যের মাঝে? জানো তো প্রিয়, আজ হঠাৎ করে মূল্যায়নের বোধগম্য বুঝি আমার লোপ পেয়েছে। কেমন যেন বেহিসেবেই মনে হচ্ছে নিজেকে। কেন তোমার বুঝি মনে হয় না? তুমি বুঝি হিসেব করে দেখোনি বেলা শেষে ঠিক কতবার ভেবেছিলে আমাকে? নাকি কংক্রিটে ভালোবেসে আগলে রেখেছো যেমনটা রেখেছি আমি তোমাকে? ধন্যবাদ। সকলে আমার বিনম্র শ্রদ্ধা, প্রণাম এবং ভালোবাসা জানবেন। আজকে সি নিউজ ওয়েলফেয়ার অর্গানাইজেশন আয়োজিত এত সুন্দর মহৎ একটা অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমার প্রিয় ভাই রবি, একে অসংখ্য ভালোবাসা জানাই এবং এত সুন্দর অনুষ্ঠান যারা আয়োজন করেছেন সেই উদ্যোক্তাদের আমার হৃদয়ের বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা জানাই। আমি আমার লেখা দুটো কবিতা পড়ে শোনাচ্ছি আপনাদের। আহ্বান। এসো গাছের পাশে এসে বসি, কান পেতে শুনি ওর কান্না। এসো নদীর বুকে হাত রাখি, আলতো করে ছুঁয়ে দিই সব ব্যথা। এসো মাটির কোলে একটু বসি, বুনে দিই স্বপ্ন বীজ পরম যত্নে। এসো বৃষ্টির ধারায় মিশিয়ে দিই নির্মল আনন্দ জীবনের। বাতাসের প্রাণের গভীরে পৌঁছে দিয়ে বিশুদ্ধ অক্সিজেন। পাশাপাশি হেঁটে চলি অরণ্য পথে। এসো ভালোবাসা পৌঁছে দিই বন্য প্রাণে। এসো প্রকৃতি মায়ের চোখের জল মোছাই আপন আঁচলে। এসো আরো নিবিড় হই, আরো কাছাকাছি আসি, পাশাপাশি বসে প্রকৃতির হাতে রাখি হাত। এসো বন্ধু হই পরিবেশের, শপথ নিই প্রকৃতিকে রক্ষার। জীবনকে করে তুলি আরো সুমধুর। পরবর্তী কবিতা তুমি। তোমাকে গভীরভাবে ভালোবেসে লিখে ফেলা যায় কোনো মহাকাব্য। তোমার চোখের পানি চেয়ে চেয়ে এঁকে ফেলা যায় সুগভীর এক অরণ্য। ছোট্ট পাহাড়ি নদী, ফুল, পাখি, ঝর্ণা, সমস্ত নীরবতা জুড়ে তোমার জন্যই এঁকে দেব সুরেলা নদী, কুলু কুলু ঢেউ, সোনা রোদ্দুর। তুমি ছুঁয়ে দিলে মন প্রজাপতি হয়ে যায়। আকাশের যত নীল, সুনীল, সীমাহীন, তেমনি ছুঁয়ে আছো বুকের গভীর। তুমি বলে যাও সব কবিতা হয়ে যায়। তোমার জন্যই এত আয়োজন, রূপ, রস, গন্ধ। তোমার জন্যই এত গান, এত সুর, এত ছন্দ। তুমি দেখা দাও তা সুমধুর হয়ে যায়। নমস্কার, ধন্যবাদ সবাই। আজ তো একটা দিন তোমার নামে করে দিব, প্লিজ বিকেল চলে। আজমের গল্পগুলো সুরসুরি দেয়,
অন্তর্লিপির সীমানা ঘন 12 রাশি চলে উতাল পাতাল করে জীবন নদীর ঢেউ সৌরে আলোগুলো নিজস্ব ধর্মে পাহাড় বিকেলের পরেই আকাশের গায়ে অন্য পোশাক মরুভূমির বালুকণা জল জল করছে পাখিপালার সুতো গীত বাজছে স্বপ্ন ভাঙা সকাল নেই অবিনশ্বর ভাবনার ঠিক মানে কল্পনার রাত্রিকে নাও রামধনুর উপর বালিয়াসের বিকেল চলে বসে আছেন। বলবে না আমি তো চিনবো না না আমি আমার অভিনন্দন জানিয়ে আমি আজকে আমার লেখা সৈনিকদের শ্রদ্ধা জানিয়ে আমার লেখা কবিতাটি আমি পাঠ করছি। সেই সৈনিক যারা আমাদের দেশকে রক্ষা করে যাচ্ছে, যারা রাত জেগে দিনের পর দিন পাহাড়ে বনে জঙ্গলে বরফের দেশকে নিজের প্রাণীর বিনিময়ে দেশকে রক্ষা করে যাচ্ছে, আমি সেই সৈনিকদের উদ্দেশ্যে লেখা আমার এই কবিতাটি পাঠ করছি। আজ রাত যেন খুব বেশি অন্ধকার, একটু যেন বেশি ঠান্ডা পড়েছে, মনটা যেন কেমন আনচান করে উঠল অবস্থিতা। পাশের ছোট্ট শিশুটি তার ঘুরিয়ে বড় মায়া ভরা আদুরে মুখটা একটু আলতো করে আদর করে অবন্তিকা। মনে মনে বলে রাত পোহালেই ছুটিতে আসবে তোমার বাবা বাড়িতে। বাবা যে তার শরীরিক বিভাগে চাকরি করে, দেশ মাকে রক্ষা করার দায়িত্ব নিয়েছে তার কাজ। শাশুড়ি মা ঘরে তুমিও ঘুমাই কেন? শাশুড়ি মার ঘরে মা ঘুমোনি কেন? কাল খোকা বাড়ি আসবে, তার তো বড় আনন্দ। খোকা ফোন করেছিল বৌমা, হ্যাঁ সন্ধ্যেবেলায়। বৌমা আর যেন বেশি অন্ধকার, দূরে কোথাও কুকুর উঠল ডেকে, মায়ের উঠল কেটে। সেদিনও এমন মনে হয়েছিল যেদিন খোকার বাবার কফি এসেছিল বাড়িতে। রাজাটি মা মনে মনে বলে উঠল, রক্ষে করো ঠাকুর। যাও বৌমা ঘুমিয়ে পড়ো, দাদু ভাই একা করে। হঠাৎ করে ফোন উঠল বেজে, খোকা ফোন করেছে। দৌড়ে গেল মা, বৌমা অজ্ঞান হয়ে পড়ে আছে। মা যেন ফোন তুলে শোনে ওপাশে কেউ বলছে জমির হামলায় খোকা। খোকা বাড়িতে এলো, তাকে আমার স্নেহধন্য দীপেন রায় এবং সিনুজ পরিবার, আজকের সেই মহতী অনুষ্ঠান, এই অনুষ্ঠানে শত ব্যস্ততার মধ্য দিয়েই উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। তো কবিতা বলার চেয়ে আমার শোনাটা ভীষণ ভালো লাগে, শুনতে ভালোবাসি। তারপর সর্বপ্রথম মুনমুন দিদি কবিতাটা আমার ভীষণ ভালো লেগেছে। তাপসবাবু তার প্রেম বিনোদনমূলক কবিতা, বিনীতা সরকার মহাশয়া, কাজল অধিকারী, সত্যি প্রাণবন্ত এবং মনোমুগ্ধকর তার কবিতা আমার খুব ভালো লেগেছে। আমাদের মেদিনীগঞ্জের সেই দীপায়ন সরকার, তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যেভাবে লিখেছেন তার বলার আর ভাষা নেই। যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ঠাই দিও মনে চরণ ধুলির তলে। তার চরণ ধুলির তলে রবীন্দ্রনাথ ঠাকুর নেই, বা কোথায় শুরু করেছে কোথায় শেষ করেছে সেটা কল্পনাতে। তাকে কৃতজ্ঞতা জানাই। অধীর রঞ্জন চৌধুরী, তার কবিতাটা যদিও 4/4 মাত্রা এবং ছন্দ 4/4 খুব সুন্দর গানের ছন্দে কবিতা, অবশ্যই প্রাণে স্পর্শ করছে। শ্রদ্ধেয় কবি শশাঙ্ক শেখর পাল, সিনেমা দেখিনি, সিনেমায় পড়ে পড়ে খায় তাকে ধন্যবাদ। সিনেমা তাকে
করে করে না খেয়ে যিনি নিজেই সিনেমা তৈরি করতে পারেন, এর জন্য কুর্নিশ জানাই। পাশাপাশি দীপালি সাহা মহাশয়কে তার অতীতকে স্মৃতি টেনে যেভাবে কবিতা উপস্থাপন করছেন, অবশ্যই আজকের এই সভা একটা পূর্ণতা লাভ পেয়েছে। তাৎক্ষণিকভাবে কবিতা লিখতে গিয়ে হয়তো আমার করেছে, আশা তো জাগে কিছু বলা, তো গানে টানে সাহিত্য ভাষায় সবাই পালিয়ে যায়। মঞ্চ ফাঁকা হলে 3-4টা যদি আমাদের দর্শক থাকে, কবিদের সেটাই যথেষ্ট। 100 লোকের যে 3জন কবি যদি থাকে, আমরা তাতেই সন্তুষ্ট হয়ে থাকি। তো যাই হোক, পরিপূর্ণভাবে কবিতাটি তুলে ধরতে পারিনি আমি, যথাসম্ভব চেষ্টা করেছি। আমি ব্যঞ্জনা ধর্মিতা কবিতা না লিখে ছন্দে লিখেছি। আজকের মুক্ত মনে প্রদীপ, হয়তো দীপনবাবু আমাকে জায়গাও দিয়েছে 83 পৃষ্ঠায় একটা কবিতা। প্রথমে শারদিয়া আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। মুক্ত মনে প্রদীপ এলো শারদিয়া, খুশিতে নাচে রে মন, এমন সময় জাগে মনে মুক্ত প্রাণে মুক্ত পত্রিকারে ধর। সি নিউজ আলতো ছুঁয়ে উদ্যোগ মহৎ কাজে, দুস্থজনের সেবার তরে শুনবে ঠাকের সাজে। গল্প ছড়ায় ভ্রমণ কথা থাকবে নাকি সেটায়, রবিশীলের শব্দ চয়ন ফেসবুকে দেখায়। এসব দেখে মসি দিয়ে খুঁজে কবি মনে, গানের সুরে গাইব গানা মনের মানুষজনে। শারদিয়ার আগাম বার্তা জানান সবার কাছে, দুস্থজনে করবে খুশি মনের মধ্যে আছে। সবার কাছে চলুক এগে সি নিউজের কর্ম, মানব সেবায় পরম সুখী মুক্ত পত্রিকার ধর্ম। এ ফাঁকে একটু কথা বলে নেই, অনেক সি নিউজের অনেক ছেলে আছে, অনেকের নাম বাদ পড়ে গেছে। আসলে আমি পরিবার বলে দিয়েছি, সবাই কারো মনে যেন দুঃখ না আসে। যেটা 83 পৃষ্ঠায় আমাকে স্থান দিয়েছে, বর্তমানে যা হচ্ছে সুদে ঘুষে ভরাট দেশে। দেশটা গেছে সুদে ঘুষে, যাচ্ছে রোষা তলে, অন্ধকারে মরছে মানুষ দারুণভাবে ছলে। কোনো কিছু নিতে গেলে ঘুষের কথা বল বেশি, কেহ বলে অল্প টাকা চাইছে কেহ দেশি। প্রদীপ জলে অতি ধীরে লেনা দেনা চালু, ঘরের বাতি নিভে দিয়ে দেখার জন্য আলু। এমন করে যাচ্ছে তলে দেশের মাটি তলে, খাঁটি দেশের ঘুষের জোরে নড়ছে সবে কলে। ঘুষের তরে সুদের হারে সর্বনাশটা ডাকে, যাবে সবে রসাতলে মানব পিঠে ঢাকে। ধন্যবাদ, ধন্যবাদ সকল। সেই সূত্রেই দীর্ঘ 2019 সালে কলকাতা বইমেলার অডিটোরিয়ামের পর আমি প্রথম দ্বিতীয় কোনো অডিটোরিয়ামে উঠলাম। আমি জেনারেলি সাহিত্য অনুষ্ঠানে যাই না। তার দুটো কারণ। প্রথম কারণটা হচ্ছে এটা একটু শুনতে খারাপ লাগে, তবুও যারা দর্শকরা থাকেন তারা কবিতা শোনার থেকে বেশি মোবাইল ফোন পেপারে ব্যস্ত থাকেন, এবং যারা কবিতা পাঠ করেন তারা ভাবেন যে কখন তারপরে ইন্টারভিউটা শুরু হবে এবং কখন তারপরে আমি পাবো। আমি হয়তো একটু সরাসরি কথা বলি, তাই আমাকে কেউ কোনো সাহিত্য অনুষ্ঠানে ডাকে না, তাদের আমার খেদ নেই। আপনাদের আমি কেন জানিয়ে রাখি যে মেকলিগঞ্জ থেকে দীর্ঘ 4 বছর হলো একটা পত্রিকা প্রকাশিত হয়, নাম অমা এক ফরমাল। এছাড়া সেই পত্রিকাটা আমি আমার সামান্য স্বার্থের মধ্যে করি। এবারে মুক্ত পত্রিকা যে দীপেন্দা করেছে, আমি খুব গর্বিত দীপেন্দার জন্য যে মেকলিগঞ্জ মহকুমার এই প্রান্তিক জায়গা থেকে এত সুন্দর একটা পত্রিকা করেছে, এবং সেখানে আমার সকল প্রিয় মানুষ যারা দেখছি, আমি অনিমেশকে দেখলাম, সৌভিকটাকে দেখলাম, সুবীরটাকে দেখলাম, পাপড়িদিকে দেখলাম, বিনীতা তো এখানে উপস্থিত আছে, আমার সঙ্গে বহুদিন দেখা হয়নি আগে। যাই হোক, আমার কাছে সাহিত্য বা কবিতাটা ইদানিং মানুষের ঘুম থেকে আর কিছু না। তো আমি আমার কবিতাগুলো একটু অন্যরকম হয়। আমি 25শে বৈশাখের আগে থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আমার কথা হচ্ছিল রাত্রে ঘুমের সময়। আমি জিজ্ঞেস করছিলাম যে কেমন আছেন, তো বলছে আমি ভালো নেই। আপনাকে 12টার সময় আমি ফোন করেছিলাম, কিংবা নতুন কোনো উপন্যাস কিংবা কবিতায় ডুবেছিলেন। খুব সম্ভবত হোয়াটসঅ্যাপের মেসেজটি দেখার সময় আপনি পাননি আমার। সারা বিশ্ব থেকে অগণিত মানুষের শুভেচ্ছা বার্তায়
আপনি ভেসে চলেছিলেন অলকানন্দার মতো। লকডাউন তো গ্রামে আর শহরে সীমাবদ্ধ, আবেগের কি কোনো লকডাউন হয় ঠাকুর? আপনি কতটা শাশ্বত বা কতটা আজকের যুগে কতটা প্রাসঙ্গিক সেসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ আমি জানি বাবার কোনো প্রাসঙ্গিকতা, মায়ের কোনো প্রাসঙ্গিকতা হয় না, আর রবীন্দ্রনাথের কোনো প্রাসঙ্গিকতা হয় না। যাক বাবা, প্রাসঙ্গিকতা হয় না বলে রাগ করলেন বুঝি? আরে ঠাকুর, বাঙালির সমস্ত জীবনের সিংহভাগই তো আপনাকে বুঝতে চলে গেল। এই তো সেদিন যখন কথা হলো, বললাম আপনাকে নিয়ে নোংরা হাসির পোস্ট কিংবা মিম মারানো হচ্ছে, আপনি তো হো হো করে হেসে উঠলেন। ভীষণ রাগ হয়েছিল, ততদিন বিস্মিত হয়েছিলাম যখন বললেন সেই যুবকদের ঠাট্টা আপনি মজার ছলে নেন। আসলে আপনি আমাকে যেটা বুঝিয়েছিলেন সেটা হলো বাঙালি ক্রমশ ভঙ্গুর হচ্ছে, না হলে রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ বই হাতে যাকে কিনা আপনার চরিত্র এতটা বিকৃত করতে হয়েছে তা বেস্টসেলার হয়। এই দুঃখেই তো বাঙালি আজ কোথায় ছাড়তে হবে তার কোনো কুল কিনারা নেই। আমি ভীষণ খেপে যাই। আমি নামটা উল্লেখ করেই বলছি, আমি সেদিন নতুন কৃত্তিবাসের কর্ণধার বিজেশ দাকে ফোন করে বললাম, আচ্ছা বিজেশ দা, আপনারা যে বলছেন রঞ্জন বন্দ্যোপাধ্যায় বেস্টসেলার, সেটা কি বলা উচিত? বিজেশ দা কিছু বললেন না। আমি বললাম, যে মানুষটা সারা জীবন নিজেকে উজাড় করলেন, তারাই কিনা শেষ আপনাকে নিয়ে খিল্লি করছে, ব্যবসা ভাবছে। এসবের কিন্তু আরেকটা অর্থ হয়, আপনি আছেন আমাদের মননে, ধ্যানে, চেতনায়, বুদ্ধিতে, তার শুভ কিংবা সামান্য কালছে আপনি জেঁকে বসে আছেন। যত নতুন নতুন সিনেমা হচ্ছে, ঘুরে ফিরে নতুন নতুন শরীরে আপনি ফিরছেন গান হয়ে। অবাক লাগে, প্রতি দর্শকের পর দর্শক ঝরে গেল, একটা মানুষ এতটা প্রাসঙ্গিক আপ টু ডেট থাকে কিভাবে? এই দেখুন, অন্যান্যবার এই দিনে মেয়েরা শাড়ি আর চুড়ি নিয়ে নিজেদের রাঙিয়ে তোলে, আপনাকে ছুঁয়ে দেখতে বলে গান তোলে, নাচ শেখে, কবিতা মুখস্থ করে, কত বড় বড় শোভাযাত্রা বের হয় ভারতবর্ষ জুড়ে, সে হই হই ব্যাপার। নাটকে বাচ্চাদের ছবি আঁকার রঙে রঙিন হয়ে ওঠে কাল বৈশাখী, তীব্র গরম নস্বাত করে মঞ্চ সঞ্চালকদের ঘাম ভেজা মুখ আপনাকে ঈশ্বরের আসনে বসিয়ে দেওয়া বলে নেয়। বলতে পারেন এই 25শে বৈশাখ বাদে কতটুকু আমরা রবীন্দ্রনাথকে নিয়ে পড়ি, কতটুকু আপনাকে নিয়ে পড়ি? আমরা তো আপনারা কাদম্বরী দেবীর ওই প্রেমলীলা কীর্তনে রং ছড়াতে ব্যস্ত থাকি। কেউ দেখেছেন? অন্যদিকে পৃথিবীতে পাড়া রকে বসা বেকার ছেলে টি শার্টের মাঝে কিন্তু আপনার ছবি ফুটে থাকে। রয়্যাল এনফিল্ডে বসে প্রেমিক যুগল যখন দাঁড়িয়ে আছো তুমি আমার, পানীয় পারে গান গাইতে গাইতে পাশ দিয়ে বেরিয়ে যায়, তোমার গানের সুর এবং স্বর ছড়িয়ে পড়ে স্মৃতি গাছে। রবীন্দ্রনাথ কোনো মানুষ বা প্রতিষ্ঠানের নাম নয়, রবীন্দ্রনাথ প্রেমে ব্যর্থ হওয়া কোনো তরুণী, চাকরি না পাওয়া কোনো তরুণ, সদ্য পরিবার হারানো কোনো যুবক, তিস্তার উন্মাদ স্রোতে যে পুরুলিয়ার ছবি জেগে ওঠে, সেটাও রবীন্দ্রনাথ। আসলে সকলে তো আমরা জানি, জীবনের প্রতিটি মোড়ে হরসে ও জলঝরে 25শে বৈশাখ মানে শেষ আশ্রয়, 25শে বৈশাখ এলে মৃত্যু কলার নামায়। আজকে আমি লেখাটা পাঠ করার একটা উদ্দেশ্য আছে। বিগত দুদিন ধরে ওই শোভন বৈশাখী এবং স্যান্ডি সাহার তারা থই থই নৃত্য একটা দেখলাম আমি, এবং কিছু ভদ্রলোক সেই গানটাকে নানাভাবে বিকৃত করছে। আমি তাদের উদ্দেশ্যে বলি, বিকৃত করতে হলে আপনার নিজের জামার কলারে একটা সাদের বোতাম ছেড়ে ফেলুন, কারণ রবীন্দ্রনাথকে বিকৃত করা আপনার 14 পুরুষের ক্ষমতার বাইরে। ধন্যবাদ। আমার ভাষা একটু খারাপ, কেউ কিছু মনে করবেন না। ধন্যবাদ সকলকে। এখানে উপবিষ্ট সকল গুরুজনকে আমার প্রণাম, আমার তরফ থেকে প্রণাম জানিয়ে আমার একটি কবিতা আমি পাঠ করছি। আসলে আমি কোনোদিন কবিতা বলিনি, আমি গান করি। এটি একটি গানের ছন্দে কবিতা, আমি চেষ্টা করছি এটি দেশাত্মবোধক একটি কবিতা। আমরা ফোটাবো রজনীগন্ধা, আমরা ফোটাবো হলুদ চাপা, বনের মালতী মহুয়ায় দেব ছড়িয়ে, শিশুদের মুখে হাসি মধুরতা, মননে রচিব শুভ্র চেতনা, আমাদের প্রিয় মুখর প্রকৃতি গানে গানে দেব ছড়িয়ে, বনের মালতী মহুয়ায় দেব ছড়িয়ে। আমরা আনিব শান্তির হাওয়া, ব্যাকুল প্রকৃতি উঠিবে নাচিয়া, মধুবনে হবে সুমধুর খেলা, মিলনেরও গান গাইবে, বনের মালতী মহুয়ায় দেব ছড়িয়ে। ধন্যবাদ সকলকে। আমি দুটো কবিতা পাঠ করবো এখানে। আমার প্রথম কবিতা,
কবিতা। রং চাপা মেয়েটির জন্য বসেছিলাম, সামনে মাউথপিস হাতে কবিতার খাতা, তা থেকে দুটো মাত্র ওড়ালো সাউন্ড বক্স, সবগুলা নেশার কেন্দ্র ভর করে জাদুকর ম্যান্ড্রেক, কখনো বৃন্দাবনে নিপবন, আবার শান্তিকেতনের অমল তার শাড়ি সোনা ধরা স্বপ্ন। আলোক বিন্দুগুলো কে কখন কাকে জড়িয়ে আমার অগোছালো খেয়ালি ফোনার সাথে মিলমিশ গুপি যন্ত্র। তার লয়ে বেছে নিল বিস্তৃত লুকোচুরির মাঠ। কখন সে মঞ্চ ছেড়েছে পাইনি টের, দেখি সামনেই ধুলি লুঞ্চিত তার সবুজ কন্যা। গাছগুলো এলোমেলো, ঘিরছে চতুর্দিক, দীর্ঘ গাঢ় অন্ধকার। আমার দ্বিতীয় কবিতা স্যানিটাইজ। ঘরবন্দি সময়ে আমার ওয়াল এখন ইলেকট্রনিক ইজেল। আমার ভাড়ারে বিবিধ টাইম মেশিন। না ফেরার দেশে প্রিয়রা ক্রমশ কায়াহীন ছায়াহীন অতি মানুষ। ছড়ানো ছিটানো নিমট হঠাৎ স্পর্শ পেলেই আলোকপাত। বাজরে একটি হাড়ের ভাঙা ক্যানভাস, হাজার কোটরের আয়োনেক্স হল, নস্টালজিক জুড়ে তৈরি হয় নতুন নতুন গল্প। টুকিটাকি ভুল ও মিথ্যের প্রশ্ন করে দাম। আমি সিনেমা দেখি না, ওরাই আমাকে কুড়ে কুড়ে খায়। এই তো ফেসবুকে খুদে খুদে বান্ধবী। বয়সের কাজ পাথর নেই কত বন্ধু। সময়ের নির্ঘণ্ট ছাড়াই ভেসে ওঠে রাত বিরেতে। যখন তখন দাপিয়ে বেড়ায় আর মাস অস্থি মজ্জায়। অথচ পা বাড়ালেই তাদের ঘর দুয়ার, ডাইনিং টেবিল, বৈঠকখানা থেকে শয়নকক্ষ সবটাই কবিতার বই। অকৃত্রিম আড্ডার বেড়াজালে মোড়া। এদিকে আমরা ব্যক্তিগত চিড়িয়াখানায় গায়েব। জানলা খুলি ভয়ে ভয়ে, ছেলেমেয়েদের কাছে স্যানিটাইজ মেশিন। গাছগাছালিগুলো দূরে, বহুদূরে পাখিদের কিচিরমিচির। রাস্তা দিয়ে কদাচিৎ হেঁটে যায় মুখোশাটা অতি চোখ। উপস্থিত গুণীজন এবং ভারত সম্মান অনুষ্ঠান আয়োজক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সকল সদস্যদের আমার অন্তরের অভিনন্দন জানিয়ে আজকে আমার নিজের লেখা দুখানি কবিতা পাঠ করে শোনাব। প্রথম কবিতা ভালোবাসি। একটা আদরের আহ্বান জানিয়ে মেঘ করে আকাশকে, তুই তো আমার খুব কাছে। মনে পড়ে সেদিনের কথা, এক প্রবল বৃষ্টির রাতে আমরা শপথ নিয়েছিলাম দুজনে দুজনের হাত ছাড়ব না। পরস্পরের মেশামেশিটাও খুব গভীর। আমার হৃদয়ের বিষণ্ণতা, সারা শরীর বেয়ে নেমে আসে স্মৃতির পটরেখা। মনে পড়ে মেয়েবেলার কথা, শপথ নিয়েছিলাম দুজনে দুজনের হাত ছাড়ব না, যতক্ষণ নিষ্ঠুর মৃত্যু এসে আমাদের বিচ্ছিন্ন করে। আমার দ্বিতীয় কবিতা হঠাৎ দেখা। আজকাল ইতিহাস পড়তে ভালো লাগে না, মা ভীষণ বকেন, তাই পড়তে বসি। গতবার ইউনিট টেস্টে খুব বাজে ফল হয়েছিল, তখন খুব মনে হচ্ছিল আপনার কথা। আমার আপনার বাড়ি থেকে তিস্তার চর খুব একটা দূরে নয়, কাছে। চলুন না একদিন দুজনে হাত ধরাধরি করে ঘুরে আসি নদীর পাড়টা।
সুন্দর হিমেল হাওয়ায় আপনার কোকড়া চুল স্পর্শ করবে মাটি। আমি অবিরাম কথা বলেই চলব, আর আপনি লক্ষ্য করবেন আপনার গোপন প্রেমিকে সুন্দর চকচকে মুখ, জলজলে চোখের দৃষ্টি, যেন কোন রাজা ধীরাজ অজস্র মণিমাণিক্যের অধীশ্বর। আমি চাপা গলায় বলবো, আপনার হাতটা একটু ধরবো। নিজেকে সমর্পণ করে দুহাত বাড়িয়ে দিয়ে বলবেন, খুব শীত করছে। সর্বশেষ কবিতা পাঠ আমি করছি। কবিতার নাম ঈশ্বর। হাজার বছর পরের কথা বলছি, 22-এর যুবকের চোখে পড়বে কঠিন ছানি, লণ্ঠনের নরমালয় খুঁজবে মেঠো পথ, 7 ফসলা জমিতে পড়ে থাকবে মরচে পড়া ট্রেন কপ্টার। বৃদ্ধ বলে কোনো কিছুর অস্তিত্ব থাকবে না পৃথিবীতে। ফুটন্ত ভাতের হাঁড়িতে টকবগিয়ে ফুটবে লাশ, টেবিলে জলের গ্লাসে কাটা চামচেও ভিড় করবে লাশেরা। যে কলম দিয়ে এই কবিতা লিখেছি, সেই কলমের ডগাতেও দলা পাকিয়ে থাকবে লাশেরা। আজ এই লেখা যারা শুনলেন, তারা করজোরে আমার সামনে বসে থাকবেন, আর আমি হব হাজার বছর পরের জীবন্ত ঈশ্বর। নমস্কার সবাই।